আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর 2026 সালের নতুন গণিত বইয়ের আমরা প্রথমে একটি ক্লাস করেছি। প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ এর প্রথম বিষয়টি নিয়ে, অর্থাৎ অঙ্কপাতন নিয়ে আজকে তারই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় যেই বিষয়টি আছে দেশীয় সংখ্যা পঠন রীতি, এটি নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। দেখো লেখা আছে, আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক, শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। তো এগুলো আমরা শিখেছি। এখানে দেওয়া আছে, দেখো খেয়াল করে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তো প্রথমটাকে আমরা বলি একক, তারপর দ্বিতীয়টাকে বলি দশক, তারপর তৃতীয়টাকে বলি শতক, এভাবে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এখানে হাজার আর অযুত এই দুইটা ঘর, অর্থাৎ চতুর্থ, পঞ্চম এই দুইটা ঘরে যেই অঙ্ক থাকে সেটাকে আমরা একসাথে হাজার পড়ি, আর লক্ষ, নিযুত এই দুইটা ঘরে যে অঙ্ক থাকে সেটাকে আমরা একসাথে করে লক্ষ পড়ি। তারপর হচ্ছে কোটি। কোটির এইখানে বাম দিকে যদি নবম, দশম আরও কোনো অঙ্ক থাকে তো সেগুলোকেও আমরা একসাথে করে কোটি পড়ি। এইভাবে করে আমরা দেশীয় যে রীতিটা আছে সেভাবে করে আমরা সংখ্যা পঠন রীতিটা পড়ি। এরপর দেখো এখানে লেখা আছে, এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4, অর্থাৎ এককের ঘরে যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে আমরা 1, 2, 3, 4 এভাবে করে 9 পর্যন্ত পড়ি। এরপর হচ্ছে লেখা আছে কিছু দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ নাম রয়েছে, যেমন এগুলো হচ্ছে 25, 38, 71, এগুলো যথাক্রমে এই 25, 38, 71 পড়া হয়। শতকের ঘরে 1, 2, 3 ইত্যাদি অঙ্ক থাকলে আমরা কি পড়ি? 100, 200, 300, 400 এভাবে করে আমরা পড়ি যদি শতকের ঘরে থাকে। এরপর হাজারের ঘরে অঙ্কগুলো শতকের ঘরের মতো পড়তে হয়, যেমন হচ্ছে 5000, 7000, মানে এই যে হাজারের ঘরে যদি কি থাকে 5 থাকে তাহলে 5000, তারপর 7 থাকলে 7000, 8 থাকলে 8000 এভাবে করে। তারপর আমরা যদি অযুতের ঘরে থাকে, অযুতের ঘরে যদি কোনো অঙ্ক থাকে, যেমন যদি অযুতের ঘরে 7 থাকে আর হাজারের ঘরে থাকে 0, তাহলে আমরা এটাকে একসাথে পড়ি 70000, অর্থাৎ হাজারের সাথে একসাথে মিলিয়ে পড়ি। এখানে সেটাই লেখা আছে। হাজারের ঘরের অঙ্কগুলো শতকের ঘরের মতো পড়া হয়। তারপরে লেখা আছে যে অযুতের ঘরের অঙ্কগুলো অযুত হিসাবে পড়া হয় না। কিভাবে পড়া হয়? অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত পড়া হয়। ঠিক আছে, অযুত ও হাজার মিলিয়ে যত হাজার হয় তত পড়া হয়। যেমন হচ্ছে অযুতের ঘরে 7 থাকলে আর হাজারের ঘরে যদি 5 থাকে তাহলে দুটা মিলে 7, 10, 5, 75, অর্থাৎ 75,000 পড়তে হয়। ঠিক একইভাবে এখানে আমাদের লক্ষের ঘরে যদি 7 থাকে তাহলে আমরা পড়বো 7 লক্ষ, আর নিযুতের ঘরে যদি 7 থাকে তাহলে এই দুটাকে আমরা মিলিয়ে পড়বো 7, 10, 7, 77, 77 লক্ষ হবে। অর্থাৎ নিযুত আর লক্ষটাকে আমরা একসাথে করে মিলিয়ে লক্ষ পড়বো, আর অযুত আর হাজারটাকে আমরা একসাথে মিলিয়ে হাজার পড়বো। এখানে সেটাই লেখা আছে। এই যে নিযুত এবং লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত পড়তে হয়। যেমন নিযুতের ঘরে 8 এবং লক্ষের ঘরে 3 থাকলে 8, 10, 3, 83 লক্ষ পড়তে হয়। কোটির ঘরের অঙ্কগুলো কোটি পড়া হয়। কোটির ঘরের বাম দিকে সব ঘরের অঙ্কগুলো কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়তে হয়। ঠিক আছে, এটা কি বলা হয়েছে? মনে করো কোটির ঘরে আছে 1, তাহলে আমরা পড়বো 1 কোটি। এর বাম দিকে আরও একটা 2 আছে, তাহলে আমরা পড়বো 21 কোটি। যদি আরও থাকে তাহলে আমরা পড়বো 221 কোটি। এভাবে কোটির সাথে আমরা মিলিয়ে পড়বো, এটাই বলা হয়েছে। তারপর বলা হয়েছে 4 বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে বা শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করতে হয়। সহজে পড়ার জন্য আমরা কমা ব্যবহার করি। এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পর কমা বসাতে হয়, এরপর হচ্ছে 2 অঙ্ক পর পর কমা বসাতে হয়। যেমন এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাতে আমরা প্রথমে ডান দিক থেকে 3টা ঘর পরে কমা বসাবো, অর্থাৎ এই যে এখানে, আর এরপর যেগুলো আছে সেগুলো আমরা 2 ঘর পর পর কমা বসাবো। এই যে এখানে কমা বসিয়ে দেওয়া আছে, প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর এগুলো 2 ঘর পর পর করে কমা বসানোর নিয়ম। ঠিক আছে, এভাবে কমা বসালে আমাদের পড়তে সুবিধা হয়। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো কি কি লেখা আছে। এই যে প্রথমে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণে যে কমা বসিয়ে কথায় লিখতে বলা হয়েছে। তো এখানে আমরা প্রথমে 3 ঘর পর কমা বসাবো, তারপরেরগুলো 2 ঘর পর পর কমা বসাবো। আর এখানে তাহলে সংখ্যাটা কি হবে? দেখো এই যে এটা হচ্ছে 98 কোটি, তারপরটা 75,47,321। এইভাবে করে আমরা এগুলো পড়তে পারি। এইভাবে কথায় লিখে দিতে হবে। এরপর দেখো 2 নাম্বার যে উদাহরণটা দেওয়া আছে, এখানে লেখা আছে, অঙ্কে লেখা আছে, আমাদের সংখ্যায় লিখতে হবে। দেওয়া আছে 7,05,00,000
90,007, তাহলে 7 কোটি, তাহলে কোটির ঘরে 7 হবে। তারপরে আছে 5 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 5, তাহলে নিযুতের ঘরে হবে 0। তারপর দেওয়া আছে কত 90,000, তার মানে 90,000 মানে হচ্ছে হাজারের ঘরে 0, অযুতের ঘরে 9, তাহলে 90,000 হবে 90,000। তারপর শতক যেহেতু নাই, তাহলে শতকের ঘরে 0, দশকের ঘরে 0 আর 7 আছে, তাহলে এককের ঘরে 7। এইভাবে করে আমাদের লিখতে হবে। তারপর দেখো আর কি লেখা আছে। এরপর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতানোর পর দেখা যায় নিযুত, শতক, দশকের ঘরে কোনো অঙ্ক নেই, তাহলে এই ঘরগুলোতে আমাদের শূন্য বসাতে হবে। কোনো অঙ্ক না পেলে আমরা সেই ঘরগুলোতে শূন্য বসাবো। বসানোর পরে এইভাবে সংখ্যাটা আসবে। তারপর দেখো উদাহরণ 3-এ দেওয়া আছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে, অর্থাৎ এই 9টা যেখানেই বসাবে এটা বৃহত্তম মান হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, এই যে দেখো এখানে যদি 7টি 9 পরপর লেখা হয় তাহলে সবচেয়ে বৃহত্তম সংখ্যা হবে 7 অঙ্কের। 7 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা হবে। কিন্তু দেখো এখানে যদি 9 না লিখে তুমি 9 থেকে ছোট একটা অঙ্ক লিখতে, তাহলে কিন্তু এটা ছোট হয়ে যেত, বৃহত্তম হতো না। কিন্তু বলেছে 7 অঙ্কের হতে হবে এবং বৃহত্তম হতে হবে। তাহলে আমরা যদি 7টা 9 লিখি তাহলে এটা সবচেয়ে বৃহত্তম সংখ্যা হয় 7 অঙ্কের। এরপর যদি ক্ষুদ্রতম হয় তাহলে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কি আছে? সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক আছে 0। তাহলে আমরা যদি এখানে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলি, এখন যদি 7টা 0 তুমি পরপর লেখো তাহলে এটা তো কোনো মান হবে না, এটা তো শূন্যই হয়ে যাবে। তাহলে এখানে আমাদের মান হওয়ার জন্য কি করতে হবে? 0 থেকে একটু বড় কি আছে? 1 আছে। তাহলে প্রথমে যদি আমরা একটা 1 দিয়ে দিই তাহলে এটা একটা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখো এখানে 3টা আর এখানে 4টা। তাহলে এই তো আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য কি করব? প্রথমেই এই যে সর্ববামে সার্থক অঙ্ক 1 লিখব আর ডান দিকে 6টি শূন্য বসাবো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে 7 অঙ্কের। এরপর আমরা চলে যাব পরের দিকে। দেখো উদাহরণ 4, উদাহরণ 4-এ আছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এই যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে সবচেয়ে বড় যেই অঙ্ক আছে সেটা প্রথমে লিখব, তারপর আস্তে আস্তে ছোট অঙ্কগুলো লিখব। সবচেয়ে বড় 8, তারপর 7, তারপর 5, 4, 3, 0। তাহলে বৃহত্তম সংখ্যা হবে কি হবে? 8, তারপর 7, 5, 4, 3, 0। কি হলো এটা? 8,75,430। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা। এখন যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে চাই তাহলে সর্বপ্রথম সবচেয়ে ছোট অঙ্ক যেটা সেটা লিখতে হবে। সবচেয়ে ছোট অঙ্ক কি? সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 0, কিন্তু 0 যদি প্রথমে লিখো, দেখো শূন্যের কোনো মান পাওয়া যায় না। তাহলে শূন্যটা একটা অঙ্কের পরে লিখবে। আর বাকি অঙ্কগুলো যদি ছোট থেকে বড় সাজাও তাহলে প্রথমে 3, তারপর 4, তারপর 5, 7, 8। এখন এই 3কে আমরা প্রথমে লিখে দিব। তাহলে প্রথমে হবে 3, এরপর শূন্যটাকে লিখবো আর বাকি যেগুলো আছে সেগুলো এইভাবেই লিখে দিব, অর্থাৎ 4, 5, 7, 8, 4, 5, 7, 8। তাহলে কত পেলাম আমরা? 3,04,578। এটা আমরা পেয়ে গেলাম। দেখো এখানে এই যে সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে 5 অঙ্কের হয়ে যায়। শূন্য যদি প্রথমে দিয়ে দাও তাহলে এটা আর শূন্যের কোনো মান থাকে না, তাহলে এটা 6 অঙ্কের হয় না, যেহেতু শূন্যটা বাদ যায় তাহলে এটা 5 অঙ্কের হয়ে যায়। অতএব শূন্যটা বাদে ক্ষুদ্রতম সংখ্যাটি বামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায় হচ্ছে এটা। এরপর দেখো কি লেখা আছে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3,04,578। এই ছিল দেশীয় সংখ্যা পঠন রীতি। এর পরের ক্লাসে আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি শিখব। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।